এই ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ৫ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। বিভাগ কর ১-এর দাগে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আই বলেছে কলকাতার প্রতিপ্রদস্থানের দ্রাঘিমা ৯১ ডিগ্রি ৩০ মিনিট পশ্চিম। ২ ডবল আই কর্কটক্রান্তি রেখা সূর্যের উত্তরায়ণের শেষ সীমা। ট্রিপল আই পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হচ্ছে মৌনা লোয়া। আইভি গ্রস্ত উপত্যকা গঠিত হয় মহীভূমিক আলোড়নের ফলে। ভি ক্রান্তীয় মরু জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায়। ভিআই পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু। আর ভি ডবল আই হবে পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম পশ্চিম বর্ধমান। বিভাগ ক্ষয়ে আসি। ২-এর আয়তে দিয়েছে জিএমটি কি? জিএমটি হচ্ছে গ্রিনিচ মিন টাইম বা গ্রিনিচ গড় সময়। লিখবে মূল মধ্যরেখার স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়েছে, যেহেতু গ্রিনিচের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমাটির সাহায্যে এই সময় নির্ধারণ করা হয়, তাই এটি গ্রিনিচ গড় সময় মানে গ্রিনিচ মিন টাইম। এটাই হলো জিএমটি। ২-এ দিয়েছে সুমেরু বৃত্তের ডবল আই। ২-এর ডবল আই বলেছে সুমেরু বৃত্তের অক্ষাংশ কত? ৬৬৬ ডিগ্রি উত্তর। ট্রিপল আইতে দিয়েছে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে কি সৃষ্টি করে? হোর্স্ট বা গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা নয়, হোর্স্ট বা স্তূপ পর্বত তৈরি করে। তাহলে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে হোর্স্ট বা স্তূপ পর্বত সৃষ্টি করে। আইভিতে বলেছে পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। ভি কোন আবহবিকারের শিলার গঠনগত পার্থক্য ঘটে? যান্ত্রিক। ভিআই মৃত্তিকার স্তরগুলিকে কি বলা হয়? সোলাম। ভি ডবল আই কোন কোন নদীর মিলিত প্রবাহ হলো? হলদি নদী, কংসাবতী এবং কেলেঘাই। ভি ট্রিপল আইতে আছে টেরারোসা কি? টেরারোসা লিখবে চুনাপাথর গঠিত কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে টেরারোসা বলে। চুনাপাথর গঠিত কার্স্ট অঞ্চলে সৃষ্ট মৃত্তিকাকে টেরারোসা বলে। বিভাগ গতে আসি। ৩-এর আইতে বলেছে প্রমাণ সময় বলতে কি বোঝো? প্রমাণ সময় লিখবে যে কোনো দেশ বা অঞ্চলের পূর্ব পশ্চিম বিস্তৃতি লক্ষ্য করলে একাধিক দ্রাঘিমা রেখা পাওয়া যায়। প্রতিটি দ্রাঘিমা রেখার স্থানীয় সময় পৃথক হয়, ফলে পরিবহন ডাক ব্যবস্থার অফিসের সময় সংক্রান্ত সমস্যা দেখা দেবে। এই জন্য ওই দেশ বা অঞ্চলের পূর্ব পশ্চিম বিস্তৃতির মাঝামাঝি একটা দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে অনুসরণ করে সমগ্র দেশ বা অঞ্চলের সময় নির্ধারিত হয়। একেই প্রমাণ সময় বলা হয়। ভারতে ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমার সময়কে প্রমাণ সময় হিসাবে ধরা হয়। ২-এ দিয়েছে প্রতিপাদ্য স্থান কাকে বলে? প্রতিপাদ্য স্থান কি? ভূপৃষ্ঠ বা ভূগোলকের কোনো স্থান বা বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীত ভূগোলক বা ভূপৃষ্ঠে যে স্থানকে স্পর্শ করে সেই স্থান হলো প্রথম স্থানের প্রতিপাদ্য স্থান। অর্থাৎ গোলীয় পৃথিবীর কোনো ব্যাসের ভূপৃষ্ঠস্থ দুটি প্রান্ত একে অপরের প্রতিপাদ্য স্থান। ৩-এ বলেছে জৈবিক আবহবিকার কি? জৈব আবহবিকার কি? উদ্ভিদ এবং প্রাণীর কার্যকলাপের দ্বারা অনেক সময় ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ হয় বা জীবদেহের পচনের ফলে সৃষ্ট হিউমিক অ্যাসিড দ্বারা শিলার বিয়োজন ঘটে। এভাবে জীবের দ্বারা শিলার বিকার বা পরিবর্তন হলো জৈব আবহবিকার। ৪-এ দিয়েছে কালবৈশাখী কি? লিখবে গ্রীষ্মের প্রবল উষ্ণতায় ল্যাটেরাইট সমৃদ্ধ মালভূমিতে ছোট ছোট অথচ শক্তিমান নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়। এর প্রভাবেই উত্তর পশ্চিম দিক থেকে প্রবল ঝড় বৃষ্টি হয়। এটি হলো কালবৈশাখী। উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে এটি ইংরেজিতে নরওয়েস্টার। এই কালবৈশাখী আমাদের অনেক ক্ষতি করে ঠিকই, তবে যেদিন কালবৈশাখী হয় তারপর উষ্ণতা এক লাফে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে ও স্বস্তি আনে। কালবৈশাখীর বৃষ্টি পাট চাষে সাহায্য করে। ৫-এ দিয়েছে গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো? লিখবে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বসে যাওয়া অংশ হলো গ্রাবেন সংস্ত্র বা গ্রস্ত উপত্যকা রূপে অবস্থান করে। জার্মানি রাইন নদী উপত্যকা সংস্ত্র উপত্যকার বিশিষ্ট উদাহরণ। আর পূর্ব আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম সংস্ত্র বা গ্রস্ত উপত্যকা। ৬-এ দিয়েছে ভি আইতে দিয়েছে ক্ষয়জাত পর্বত কাকে বলে?
লিখবে ভূপৃষ্ঠে প্রাকৃতিক শক্তির মাধ্যমে অগ্নিভবন ক্রিয়া সর্বদা ঘটে চলেছে। ভূপৃষ্ঠের প্রাচীন পর্বত, উঁচু মালভূমি এবং অন্যান্য উচ্চভূমি দীর্ঘকাল ধরে ক্ষয় হয়েও পর্বতের আকার এবং উচ্চতায় অবস্থান করলে তা হলো অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত, যেমন ভারতের আরাবল্লী, মহাদেব মহাকাল, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপলেশিয়ান, ইউরোপ এশিয়া সীমান্তে ইউরাল, এগুলো হলো ক্ষয়জাত পর্বতের উদাহরণ। বিভাগ ঘতে আসি। 4 আয়তে দিয়েছে মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। মাটি সংরক্ষণের এই পদ্ধতি, এক হচ্ছে গাছ কাটা বন্ধ, নতুন করে গাছ রোপণ। গাছের শিকড় মাটিকে যেমন আঁকড়ে ধরে রাখে, তেমন গাছের শিকড়, পাতা, ডাল মাটিতে জৈব পদার্থের যোগান দেয়। 2, নিয়ন্ত্রিতভাবে পশুচারণ। পশুচারণ এমনভাবে করা উচিত যাতে ঘাস না কমে এবং মাটি ক্ষয় তত্ত্বটা বেশি না ঘটে। 3, শস্যাবর্তন। জমিতে একই ফসল বারংবার চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে পর্যায়ক্রমে দানাশস্য, পশুখাদ্য, শুটি জাতীয় শস্য চাষ করলে জমির উর্বরা শক্তি বজায় থাকে, মৃত্তিকা ক্ষয় কমে। 4, ফসলের অবশিষ্টাংশ ব্যবহার। ফসল তোলার পর খড়, শিকড়, পাতা প্রভৃতি অবশিষ্টাংশ মাটিতে জৈব পদার্থের যোগান দেয়। 5, ঝুম চাষ রোধ। উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ রোধের জন্য কঠিন আইন প্রণয়ন করা হয়েছে। 6, জৈব সারের ব্যবহার। এতে মাটির গঠন উন্নত হয়, মাটির প্রবেশ্যতা বাড়ে, মৃত্তিকা ক্ষয় রোধ হয়। 7, সঠিক কৃষি পদ্ধতির ব্যবহার। জমির আকৃতিকে বৈজ্ঞানিক নিয়ন্ত্রণ করে মাটি সংরক্ষণ করা যায়, যেমন হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। পাহাড়ের ধারে সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিলে জলের গতি আটকায়, এতে মাটির ক্ষয় বন্ধ হয়, আবার ওই মাটি জল ধরে রাখতে পারে। খ হচ্ছে ধাপ চাষ। পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে জমি সমতল করে চাষ করলে মাটি ক্ষয় বন্ধ হয়। ধাপ বিভিন্ন রকমের হয়, যেমন বেঞ্চ সোপান, পর্যায়িত সোপান, সমতল সোপান প্রভৃতি। গ, ফালি চাষ। ঢালু জমিতে যেখানে মাটির ক্ষয় বেশি সেখানে আড়াআড়িভাবে চওড়া ফিতের মতো জমি তৈরি করে মাটি ক্ষয়রোধকারী বিভিন্ন শস্য, শিম, ডাল, সয়াবিন চাষ করলে মাটির ক্ষয় কমে আর জমির উর্বরতা বাড়ে। ঘ, ভূমির ঢালে গর্ত আর খাত তৈরি। ঢাল বরাবর অসংখ্য গর্ত কাটলে তাতে জল জমে, ফলে জলের প্রবাহ কমে গিয়ে মাটির ক্ষয় কমায়। বায়ুর মাধ্যমে ক্ষয়রোধ। মরুভূমি অঞ্চলে বেড়ার মতো আড়াআড়ি অসংখ্য গাছ লাগিয়ে মরুভূমির বালি আটকে চাষি জমিকে বাঁচানো হয়। রাজস্থানে এই পদ্ধতি সাফল্য এনেছে। খতে 4-এর খ নয়, 2 নম্বরের প্রশ্ন বলেছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। অক্ষরেখা হচ্ছে সম অক্ষাংশ স্থানগুলিকে পূর্ব পশ্চিমে যুক্তকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা, আর সমদ্রাঘিমা স্থানগুলিকে উত্তর দক্ষিণে যুক্তকারী অর্ধবৃত্ত কাল্পনিক রেখা। পূর্ণবৃত্ত বলে কেন্দ্রে কোণের সমষ্টি 360 ডিগ্রি, অর্ধবৃত্ত বলে কেন্দ্রে কোণের সমষ্টি 180 ডিগ্রি। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল কিন্তু পরিধি সমান নয়। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় কিন্তু পরিধি সমান। 3 বলেছে মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো। পর্বতের গুরুত্ব। মানব জীবনে পর্বতের প্রভাব। 1 হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রক। উঁচু পর্বতের প্রতিবাদ ঢালে মেঘ বাধা পেয়ে বৃষ্টি ঘটায়, আবার উল্টো ঢাল মানে অনুবাদ ঢালে জলীয় বাষ্প কম বলে বৃষ্টি কম। পর্বত কনকনে ঠান্ডা বায়ুকে অনেক ক্ষেত্রে আটকে দেয় বলে মানুষ স্বস্তি পায়। 2 হচ্ছে প্রাকৃতিক বাধা ও প্রাকৃতিক সীমানা। উঁচু পর্বত কোনো দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে। পার্বত্য সীমান্তে নজরদারি খরচ অনেকটা কম হয়। পর্বত দুটি দেশের সীমানা নির্দিষ্ট করে। ভারত চীন সীমারেখার অনেকটাই পর্বত দ্বারা চিহ্নিত। 3, নদীর উৎসস্থল। অধিকাংশ বড় বড় নদীর উৎসস্থল হলো পর্বত। বরফ ঢাকা পর্বত কিংবা পর্বতের হিমবাহ ও হ্রদ থেকে উৎপন্ন নদীগুলি চিরপ্রবাহী হয়। 4, পরোক্ষভাবে সমভূমি সৃষ্টি। পার্বত্য অঞ্চলের নদীগুলি পলি বহন করে নিম্নাংশে উর্বর সমভূমি সৃষ্টি করে। আমাদের গঙ্গা সমভূমি হিমালয় থেকে আনা পলি দ্বারা উৎপন্ন। 5, বনভূমি। পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের বনভূমি যেমন চিরহরিৎ, পর্ণমোচী, সরলবর্গীয় ইত্যাদি জন্মায়, যার উপর ভিত্তি করে আসবাবপত্র, প্লাইউড, দেশলাই, কাগজ শিল্প গড়ে ওঠে। পার্বত্য অঞ্চল হলো জীববৈচিত্র্যের ভাণ্ডার। 6, খনিজ সম্পদ। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল অতটা খনিজ সমৃদ্ধ না হলেও অন্যান্য প্রকার পর্বতে বিভিন্ন প্রয়োজনীয় আর মূল্যবান খনিজ সম্পদ সঞ্চিত থাকে। 7 হচ্ছে বাগিচা ফসল। পর্বতের ঢাল ও নিম্নভূমিতে চা, কফি, বিভিন্ন মশলা চাষ হয়। পার্বত্য অঞ্চলে আপেল, কমলালেবু, আনারস, আঙুর, নাশপাতি প্রভৃতি ফল উৎপাদনে বিখ্যাত। এছাড়া পর্বতের গায়ে ধাপ কেটে বিভিন্ন ফসলের চাষ হয়। ভেষজ উদ্ভিদের বড় অংশ পার্বত্য অঞ্চলে চাষ হয়। 8, পশুপালন। উঁচু পর্বতের ঢালে যেখানে গাছপালা কম, চাষাবাদের সম্ভাবনা নেই অথচ প্রচুর ঘাস আছে, সেখানে ভেড়া পালন হয়। কাশ্মীর, হিমাচল প্রদেশ প্রভৃতি অঞ্চলে অনেক উপজাতিদের প্রধান পেশা হলো পশুপালন। 9, জলবিদ্যুৎ। পার্বত্য অঞ্চলে নদীর স্রোত খুব
বেশি বলে নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। ভারতে হিমালয় অঞ্চলে নদীগুলিতে অসংখ্য বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং হচ্ছে। কুটির শিল্প প্রতিকূল জলবায়ুর কারণে মানুষকে বেশিরভাগ ঘরের মধ্যে থাকতে হয়, তাই কুটির শিল্পের প্রাধান্য এখানে বেশি। এ কারণেই কাশ্মীরের শাল শিল্প বিস্তৃত। আর 9 হচ্ছে পর্যটন কেন্দ্র। মনোরম জলবায়ু, মনোহর এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, দুর্গম অভিযান প্রভৃতি কারণে পৃথিবীর প্রায় সব পার্বত্য অঞ্চলে শৈল শহর ও পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এতে প্রচুর মানুষের কাজের সুযোগ বাড়ে। তবে পার্বত্য অঞ্চলে জীবনধারণের কষ্টও কম নয়। অনুন্নত রাস্তাঘাটের কারণে যাতায়াত সময় সাপেক্ষ, কষ্টসাধ্য। 2 মাঝে মাঝে ভূমিধস, ঝড়-বান, ভূমিকম্প প্রভৃতি মানুষের দুর্ভোগ বাড়ে। আর 3 পার্বত্য অঞ্চলে মানুষের কাজের সুযোগ অনেক কম। 4 আইভি বা 4 নম্বর বলেছে ম্যানগ্রোভ অরণ্যের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্য: 1 হচ্ছে প্রতিদিন জোয়ার ভাটার প্রকোপে মাটি সর্বদা স্যাঁতস্যাঁতে থাকে বলে উদ্ভিদ চিরসবুজ। 2 হচ্ছে নরম মাটিতে গাছগুলি যাতে পড়ে না যায় তার জন্য উদ্ভিদগুলিতে স্তম্ভমূল আর ঠেসমূল থাকে। 3 অতি সূক্ষ্ম লবণাক্ত পলি মাটিতে গাছগুলি জন্মায়, তাই বায়ু চলাচল করতে পারে না বলে মাটির ভিতরের মূল বায়ু সংগ্রহের জন্য খাড়াভাবে উপরে উঠে আসে। এই মূল হলো শ্বাসমূল বা নিউমাটোফোর। 4 লবণাক্ত আর কম অক্সিজেনযুক্ত মাটিতে বীজ অঙ্কুরিত হতে পারে না বলেই গাছের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গমন ঘটে। এই পদ্ধতি হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। এই অঞ্চলে বেশ কয়েকটি উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। তো 3টে পয়েন্ট বলেছে, 4টে বলে দিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো লিখবে। 5 দিয়েছে পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? লিখবে জীবনধারণ সমভূমিতে সহজসাধ্য। মানুষ তার দৈনন্দিন জীবনধারণের প্রয়োজনীয় রসদ সমভূমি থেকে সবচেয়ে সহজে আর দ্রুত সংগ্রহ করতে পারে, তাই সমভূমিতে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক আর পৃথিবীর অধিকাংশ লোক সমভূমিতেই বাস করে। 6 দিয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য কী কী? পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লিখবে। 1 হচ্ছে মৌসুমী বায়ুর অত্যধিক প্রভাব। পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। এ রাজ্যে বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, ঋতু পরিবর্তন সকল জলবায়ুগত বিষয়গুলি মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2 হলো ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আসা যাওয়ার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে প্রধান 4টে ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত চক্রাকারে আসে। 3 হচ্ছে বিপরীতমুখী বায়ু। মৌসুমী বায়ুর আগমনকালে এ রাজ্যে বায়ুপ্রবাহ দক্ষিণ থেকে উত্তরমুখী আর প্রত্যাগমনকালে উত্তর থেকে দক্ষিণমুখী হয়। 4 হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে মৌসুমী বায়ু জলীয় বাষ্প নিয়ে এ রাজ্যে ঢোকে, তাই গ্রীষ্মকাল এখানে উষ্ণ আর্দ্র। শীতকালে এখান থেকে মৌসুমী বায়ু ফিরে যায় বলে বাতাস আর্দ্রতাহীন, তাই শীতকাল শুষ্ক শীতকাল। জলবায়ুগত তারতম্য: পার্বত্য অঞ্চলে জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। পার্বত্য অঞ্চলে কোথাও কোথাও জলবায়ু তুন্দ্রা প্রকৃতির হয়েছে। উপকূল সংলগ্ন অঞ্চলের জলবায়ু মনোরম নাতিশীতোষ্ণ প্রকৃতির। আবার পুরুলিয়ার জলবায়ু বেশ কিছুটা চরম। স্থানীয় বায়ুর প্রভাব: গ্রীষ্মকালে কালবৈশাখীর প্রভাবে মাঝে মাঝে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হয়। শীতকালে মাঝে মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশ মুখ ভার করে থাকে এবং পরপর 2-3 দিন বিরক্তিকর ঝিরঝিরে বৃষ্টি হয়। এবার আসি বিভাগ উন্নতে। 5 আয়তে দিয়েছে 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 5 সংস্থান তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি: 1 হচ্ছে মহাদেশীয় পাতের সংঘর্ষ আর ভঙ্গিল পর্বতের উৎপত্তি। হিমালয় আল্পসের উৎপত্তি: অভিসারী পাত সীমানা বরাবর 2টি মহাদেশীয় পাত যেখানে ধাক্কা লাগে বা মিলিত হয় সেখানে অপেক্ষাকৃত ভারী পাতটি অতি মৃদু ঢালে অন্য পাতের নিচে প্রবেশ করে এবং পাত সীমানার মহীখাতে সঞ্চিত পলিরাশিতে প্রবল চাপ পড়ে। এই চাপের প্রভাবে পলিরাশি ভাঁজ খেয়ে ওপরে উঠে ভঙ্গিল পর্বত গঠিত হয়। এভাবেই ভারত উপদ্বীপীয় পাত আর ইউরেশীয় পাতের সংঘর্ষে টেথিস মহাখাতের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের উৎপত্তি ঘটেছে। একইভাবে আফ্রিকা আর ইউরেশিয়া পাতের সংঘর্ষে সৃষ্টি হয়েছে ইউরোপের আল্পস পর্বত। হিমালয় ও আল্পসে সূচার আছে কিন্তু আগ্নেয়গিরি নেই। 2 হচ্ছে মহাসাগরীয় আর মহাদেশীয় পাতের সংঘর্ষ এবং ভঙ্গিল পর্বতের উৎপত্তি। রকি আর আন্দিজ পর্বতের উৎপত্তি: অভিসারী পাত সীমানা বরাবর মহাসাগরীয় আর মহাদেশীয় পাতের সংঘর্ষে অধিক ঘনত্বে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের ভিতরে একটু একটু করে ঢুকতে থাকে। 2 পাতের চাপে পাত সংযোগস্থলে জিওক্লাইনের পলি আর পাললিক শিলা ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে। এভাবেই প্রশান্ত মহাসাগরীয় আর উত্তর আমেরিকা পাত দুটির চাপে সৃষ্টি হয়েছে রকি পর্বত এবং নাজকা আর দক্ষিণ আমেরিকা পাতদ্বয়ের চাপে উৎপত্তি ঘটেছে
আন্দিজ পর্বত। রকি এবং আন্দিজ পর্বত বরাবর রয়েছে বেশ কয়েকটি আগ্নেয়গিরি। এরপরে একটা অঙ্ক দিয়েছে, 5-এ 2 নম্বর প্রশ্ন বলেছে 2000 সালের 28শে ফেব্রুয়ারি থেকে দিল্লিতে যখন রাত্রি 8টা তখন টোকিওর স্থানীয় সময় কত? এবারে দিল্লির দ্রাঘিমা বলে দিয়েছে 77 ডিগ্রি 15 মিনিট পূর্ব, আর টোকিও দ্রাঘিমা বলেছে 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব। তো দিল্লি আর টোকিও যেহেতু একই গোলার্ধে অবস্থিত, তাই উভয় স্থানে দ্রাঘিমাগত পার্থক্য হবে 139 ডিগ্রি 45 মিনিট থেকে 77 ডিগ্রি 15 মিনিট মাইনাস করে দেবে 62 ডিগ্রি 30 মিনিট। এবারে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 62 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 62 গুণ 4 মানে 248 মিনিট, 4 ঘন্টা 8 মিনিট। এবার 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 4 সেকেন্ড, তাহলে 30 ডিগ্রির জন্য হবে 120 সেকেন্ড মানে 2 মিনিট। তাহলে মোট সময়ের পার্থক্য 4 ঘন্টা 8 মিনিট যোগ 2 মিনিট মানে 4 ঘন্টা 10 মিনিট। আবার 2000 সাল যেহেতু অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 29। আর টোকিও দিল্লির পূর্বে অবস্থিত হওয়া টোকিও স্থানীয় সময় দিল্লির সময় থেকে এগিয়ে থাকবে। তাহলে দিল্লিতে রাত্রি 8টা, টোকিও স্থানীয় সময় হবে রাত্রি 8টা যোগ 4 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ রাত্রি 12টা 10 মিনিট। এখন তারিখ হবে 2000 সালের 29শে ফেব্রুয়ারি। 5-এ 3 নম্বর প্রশ্ন দিয়েছে যে ভূপ্রকৃতিকে, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি, তার জন্য দিয়েছে 2 নাম্বার। আর ওর সাথে আছে উত্তরে পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। তো এই ছকটা তোমরা লিখে দেবে। পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতির বিভাগ মোট আসলে হচ্ছে 3টি ভাগ, উত্তরে পার্বত্য অঞ্চলে, পশ্চিমে মালভূমি আর সমভূমি অঞ্চল। উত্তরে পার্বত্য অঞ্চলে 2টো ভাগ, তিস্তার পূর্ব দিক আর পশ্চিম দিক। তিস্তার পশ্চিম দিককে আবার 2 ভাগ হয়েছে, সিঙ্গলীলা পর্বতশ্রেণী আর দার্জিলিং কার্শিয়াং পর্বতশ্রেণী। আর সমভূমি অঞ্চলের হচ্ছে 4টে ভাগ, উত্তরবঙ্গ সমভূমি, রাঢ় সমভূমি, বদ্বীপ সমভূমি, বালুকাময় উপকূলীয় সমভূমি। আর আবার উত্তরবঙ্গ সমভূমি 2টো ভাগ, তরাই অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব। গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াবের আবার 3টে ভাগ, তাল, বরেন্দ্রভূমি, দিয়ারা। আর বদ্বীপ সমভূমির আবার 3টে ভাগ, মৃত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ আর পরিণত বদ্বীপ। তো যেহেতু 2 নাম্বার আছে, এই ছকটা এইভাবেই লিখে দেবে। আর ওর সাথে আছে উত্তরে পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। তো উত্তরে পার্বত্য অঞ্চলের অবস্থান হচ্ছে শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার উত্তরের সামান্য অংশ নিয়ে হলো উত্তরের পার্বত্য অঞ্চল। এটিকে আমরা দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল বলেই জানি। উৎপত্তি, এটি হিমালয়েরই অংশ, অতএব টারশারি যুগে তেথিস সাগর থেকে এই অংশ সমেত সমগ্র হিমালয়েরই উত্থান ঘটে। পরবর্তী সময়ে অসংখ্য নদী এই অংশকে ক্ষয় করে গভীর গিরিখাত সমেত বন্ধুর ভূমিতে পরিণত করে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা, অত্যন্ত বন্ধুর ভূমি, খাড়া ঢাল, গভীর গিরিখাত আর অসংখ্য তীক্ষ্ণ শৈলশিরার অবস্থান এই অঞ্চলের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য। গড় উচ্চতা 600 থেকে 3000 মিটার। এখানে ভূমির উচ্চতা দক্ষিণ থেকে উত্তরে হঠাৎ বেড়েছে। এর থেকে বোঝা যায় দার্জিলিং হিমালয়ে অবহিমালয়ের অস্তিত্ব নেই। প্রধান নদী তিস্তা গভীর গিরিখাত সৃষ্টি করে দার্জিলিংয়ের মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। তিস্তা নদীখাতের উপর ভিত্তি করে এই অংশের ভূপ্রকৃতিকে 2টি অংশে ভাগ করা হয়। এক হচ্ছে তিস্তা খাতের পশ্চিম অঞ্চল, সিঙ্গলীলা দার্জিলিং শৈলশিরা নিয়ে অঞ্চল গঠিত। সিঙ্গলীলা শৈলশিরা দার্জিলিং আর নেপাল সীমান্তে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই শৈলশিরা নেপাল আর ভারতের সীমানা। এখানে রয়েছে 4টে শৃঙ্গ, যাদের উচ্চতা 3000 মিটারেরও বেশি: সান্দাকফু, সবরগ্রাম, ফালুট, টাংলু। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এবারে দার্জিলিং শৈলশিরা, এই শৈলশিরাটির মাঝখানে রয়েছে বিখ্যাত টাইগার হিল। টাইগার হিল থেকে আবার 3টে ছোট শৈলশিরা 3 দিকে চলে গেছে। পূর্বে দার্জিলিং লেবং শৈলশিরা, উত্তর পূর্বে তাগদা পেশক আর দক্ষিণে বাগোড়া ডাউহিল। টাইগার হিলের কাছেই রয়েছে আরও 2টো উচ্চভূমি, ঘুম পাহাড় আর মণিভঞ্জন শৈলশিরা। দার্জিলিং শৈলশিরার উল্লেখযোগ্য শৃঙ্গ হলো সিঞ্চল। 2 হচ্ছে তিস্তা খাতের পূর্ব অঞ্চল, গড় উচ্চতা এখানে তুলনামূলকভাবে কম। দূরবীনদারা এবং চোলা এখানকার বিখ্যাত শৈলশিরা। দূরবীনদারা ঋষিলা এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। আলিপুরদুয়ার জেলার উত্তরে রয়েছে অনুচ্চ বক্সা জয়ন্তী পাহাড়। ক্ষয়কার্যের প্রভাবে এটি অনুচ্চ পাহাড় হিসাবে অবস্থান করছে। রেনিগাঙ্গ আর ছোট সিঞ্চুলা এখানকার উল্লেখযোগ্য শৃঙ্গ। তো এই ছিল আজকের আমাদের 9ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।